আজ আমরা ক্লাস 9-এর জৈবনিক প্রক্রিয়া অধ্যায়ে সালোক সংশ্লেষ যে বিষয় সে সম্পর্কে মূলত সালোক সংশ্লেষের যে পদ্ধতি মেকানিজম অফ ফটোসিনথেসিস সম্পর্কে জানব। ঠিক এর আগের ভিডিওতে আমরা সালোক সংশ্লেষ কাকে বলে, সালোক সংশ্লেষ কোথায় ঘটে, কোথায় সালোক সংশ্লেষের স্থান, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সামগ্রিক রাসায়নিক বিক্রিয়া, সালোক সংশ্লেষক অঙ্গাণু, সালোক সংশ্লেষের উপাদান এবং তাদের ভূমিকা, এগুলো সম্পর্কে আমরা আগের ভিডিওতে জেনেছিলাম। আজকে মূলত সালোক সংশ্লেষ পদ্ধতি অর্থাৎ মেকানিজম অফ ফটোসিনথেসিস সম্পর্কে জানি। সালোক সংশ্লেষ পদ্ধতিটাকে মূলত আমরা দুটো ধাপে আমরা ভাগ করে নেব, অর্থাৎ বলতে পারি সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি দুটি ধাপে সম্পন্ন হয়। একটা ধাপে যে প্রথম যে ধাপ, সেখানে আলোর দরকার, সূর্যালোকের সরাসরি দরকার, সূর্যালোকের উপস্থিত ছাড়া হয় না। আর একটা যে বিক্রিয়া সেটাকে বলা আলোক নিরপেক্ষ বিক্রিয়া, যেখানে সূর্যালোকের উপস্থিতির সরাসরি সূর্যালোকের উপস্থিতি প্রয়োজন নেই, কিন্তু সূর্যালোকের উপস্থিতিতে যে দশাটা ঘটে, যে আলোক নির্ভর দশা ঘটে, সেই দশায় উৎপন্ন যে যৌগ সেগুলোর প্রয়োজন। অর্থাৎ সূর্যালোকের সরাসরি উপস্থিতির উপর ভিত্তি করে সালোক সংশ্লেষ পদ্ধতিটিকে আমরা দুটি ধাপে আমরা ভাগ করতে পারি। প্রথম যে ধাপ আলোক নির্ভর দশা বা আলোক বিক্রিয়া, যেখানে সরাসরি সূর্যালোকের প্রয়োজন, এবং দ্বিতীয় যে দশা সেটাকে আমরা বলবো আলোক নিরপেক্ষ বিক্রিয়া বা কার্বন বিক্রিয়া, যেখানে সরাসরি সূর্যালোকের প্রয়োজন নেই, কিন্তু সূর্যালোকের উপস্থিতিতে যে দশাটা ঘটে অর্থাৎ আলোক নির্ভর দশা, সেই দশায় উৎপন্ন যে যৌগ সেগুলোর প্রয়োজন হয়। এখানে দেখো নিচে আমরা একটা ক্লোরোপ্লাস্টের ছবি আমরা বড় করে দেখতে পাচ্ছি। ক্লোরোপ্লাস্ট আমরা আগের দিন দেখেছিলাম। ক্লোরোপ্লাস্টের এটা ডি একক পর্দাকার একটা অঙ্গাণু, যার মধ্যে যার ভিতরের অংশটাকে মূলত আমরা দুটো ভাগে ভাগ করবো, স্টোমা এবং গ্রানা। এই যে এই পোর্শনটাকে আমরা বলবো গ্রানা, যেখানে থাইলাকয়েডগুলো পরপর সাজানো আছে। আর যেখানে থাইলাকয়েড বাদ দিয়ে বাকি যে অংশটুকু রয়েছে সেটাকে আমরা বলবো স্টোমা। এদের মধ্যে আমরা ঠিক আগের দিনই দেখেছিলাম, আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে আলোক দশাটা মূলত গ্রানা অঞ্চলে ঘটে, এবং অন্ধকার দশা বা আলোক নিরপেক্ষ যে বিক্রিয়া সেটি স্টোমা অংশে ঘটে। সেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি। এই যে আলোক দশা, সেটা এই আলোটা গিয়ে পড়ছে থাইলাকয়েডে, অর্থাৎ হচ্ছে গ্রানা অঞ্চলে পড়ছে, এবং আলোক দশায় আলো পড়ার ফলে জল, এখানে উপর থেকে আমরা দেখতে পাচ্ছি জল ভেঙে গিয়ে অক্সিজেন উৎপন্ন করছে, আর কি হচ্ছে NADP+, সেখান থেকে NADPH তৈরি হচ্ছে, এই ডিপির সঙ্গে PI জুড়ে ATP তৈরি হচ্ছে। ঠিক এই দুটো প্রোডাক্ট ADP এবং NADPH, যেটা অন্ধকার দশায় প্রয়োজন, অর্থাৎ আমরা বলতে পারি অন্ধকার দশায় আলোর সরাসরি প্রয়োজন নাই, কিন্তু আলোর উপস্থিতিতে উৎপন্ন যে যৌগগুলো ATP এবং NADPH এগুলো প্রয়োজন। তাহলে এইটুকু এই অংশটুকু আমরা বলবো আলোক দশা। আর আলোক দশায় উৎপন্ন ATP এবং NADPH এ কাজে লাগিয়ে যে চক্রটা সম্পন্ন হচ্ছে সেটাকে মূলত আমরা বলতে পারি অন্ধকার দশা। প্রথমে আসা যাক আলোক নির্ভর দশা বা আলোক বিক্রিয়া। এটি সালোক সংশ্লেষের প্রথম দশা। এই ধাপে সূর্যালোকের উপস্থিতি আবশ্যক, আমরা আগে বললাম। কোথায় ঘটে সেটিও আমরা আগে ছবিতে দেখলাম। আলোক বিক্রিয়া ক্লোরোপ্লাস্টের গ্রানা অংশে ঘটে। ক্লোরোপ্লাস্টের এই নিচে আমরা ছবি দেখতে পাচ্ছি একটা উদ্ভিদ কোষ, এদের মধ্যে ক্লোরোপ্লাস্টের এই অংশগুলোকে, যেখানে এই চাকতিগুলো সাজানো আছে, চাকতিগুলোকে সব একসাথে বলবো গ্রানাম, এক একটা চাকতিকে বলবো থাইলাকয়েড। এই গ্রানাম অংশে আমরা সিঙ্গুলার নম্বরে বলবো গ্রানা, প্লুরালে বলবো গ্রানা। এই গ্রানা অঞ্চলে মূলত সালোক সংশ্লেষের আলোর নির্ভর যে বিক্রিয়া সেটি ঘটে থাকে। এর জন্য কি কি লাগে, ঠিক আগের আমরা ছবিতে দেখতে পেলাম, ঠিক এখানে দেখলাম কি লাগে, সূর্যালোকের প্রয়োজন, জলের প্রয়োজন, NADP+ দরকার, ADP দরকার, এবং PI দরকার। তাহলে আলোক নির্ভর দশা বা আলোক বিক্রিয়ায় প্রয়োজনীয় যে উপাদান সেটা কি, সূর্যালোক, জল, ক্লোরোফিল,
হ্যাঁ, ও অন্যান্য রঙ্গ NADP প্লাস, ADP এবং PI প্রয়োজন। এবার আসা যাক আলোক বিক্রিয়ার বিভিন্ন পর্যায়গুলি সম্পর্কে আমরা জানবো। আলোক বিক্রিয়াগুলোকে কতগুলি পর্যায়ে আমরা ভাগ করে দিতে পারি। প্রথম যে পর্যায় সেটার নাম হলো সৌরশক্তির আবদ্ধকরণ। অর্থাৎ এখানে কি ঘটবে, এইখানে সৌরশক্তি বলতে সূর্যালোকটা পাতার মধ্যে যে ক্লোরোপ্লাস্ট আমরা দেখলাম, ক্লোরোপ্লাস্টের মধ্যে থাইলাকয়েড যেগুলো দেখলাম মানে গ্রানা অঞ্চলে, সেই গ্রানা অঞ্চলে থাইলাকয়েডের প্রাচীরে রয়েছে ফটোসিস্টেম। যে ফটোসিস্টেমগুলো মূলত বিভিন্ন ধরনের রঙ্গক পদার্থ যেমন ক্লোরোফিল, ক্যারোটিনয়েড এগুলোর সমন্বয়ে গঠিত। এই অংশেই মূলত সৌরশক্তিটা আবদ্ধ হয়, অর্থাৎ পাতায় যে সূর্যালোক পড়ে সেই আলোটা মূলত এই যে আমরা ফটোসিস্টেম যেগুলো বলবো, এই অঞ্চলে যে বিভিন্ন রঙ্গক পদার্থ রয়েছে সেগুলোর দ্বারা শোষিত হয়। অর্থাৎ সালোক সংশ্লেষের শুরুতে পাতার ক্লোরোফিল ও ক্যারোটিনয়েড রঙ্গ সূর্যালোক আবদ্ধ করে। এই শক্তি থাইলাকয়েডের পর্দার যে আলোকতন্ত্র বা ফটোসিস্টেম সেগুলোর দ্বারা গৃহীত হয়। এখানে দেখো একটা তোমার হচ্ছে ক্লোরোপ্লাস্টের সুবিধা আছে, তার মধ্যে মূলত গ্রানার যে থাইলাকয়েড সেটা নিচে, থাইলাকয়েডের এই প্রাচীরটাকে নিচে বড় করে দেখানো আছে। এটা থাইলাকয়েডের যে পর্দা সেটা, এবং তার মধ্যে এই অংশটুকু আমরা যেটাকে দেখতে পাচ্ছি এইটাকে বলবো ফটোসিস্টেম বা আলোকতন্ত্র। এই অংশের মধ্যে মূলত এই ক্লোরোফিল এবং ক্যারোটিনয়েড রঙ্গ রয়েছে, এগুলোই মূলত সূর্যালোক শোষণ করে। এবার আসা যাক সূর্যালোক শোষণ করার পর কি ঘটবে। ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা শোষণ করে সক্রিয় হয়। আমরা দেখলাম যে ফটোসিস্টেমের মধ্যে এগুলো সব ক্লোরোফিল, এদের মধ্যে মূলত ফটোসিস্টেমের এই মিডিল অংশটাকে আগেরটা তো যদি দেখি, এইটাকে বলবো আমরা রিয়াকশন সেন্টার, আর বাকি অংশটাকে বলবো আমরা অ্যান্টেনা ফিলামেন্ট। এই অংশগুলো সূর্যালোক শোষণ করে মূলত রিয়াকশন সেন্টারে দুটো স্পেশাল ক্লোরোফিল আছে, ক্লোরোফিল A, যেটাকে আমরা ফটোসিস্টেম 1 এর ক্ষেত্রে P700 বলে থাকি, ফটোসিস্টেম 2 ক্ষেত্রে 680 বলে থাকি। তাহলে এই যে আমাদের ফটোসিস্টেমের মধ্যে যে রঙ্গ, তারা সূর্যালোকের যে ফোটন কণা, সেই ফোটন কণার শক্তিটাকে শোষণ করে, ফলে এবং শোষণ করার পরে এই শক্তিটাকে ওরা রিয়াকশন সেন্টারে, এই যে আমরা বিভিন্ন অংশ থেকে দেখো সূর্যালোক এখানে পড়ছে, বিভিন্ন রঙ্গ পদার্থ, সেই শক্তিটাকে রিয়াকশন সেন্টার সেখানে যে বিশেষ জোড়া ক্লোরোফিল রয়েছে তাকে পাঠিয়ে দিচ্ছে। সে এই শক্তি শোষণ করার পর এই ক্লোরোফিলগুলো কি হবে, উত্তেজিত হয়ে ইলেকট্রন ত্যাগ করবে। ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে কি ঘটে, ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা শোষণ করে সক্রিয় হয়, এর ফলে উত্তেজিত ক্লোরোফিল ইলেকট্রন ত্যাগ করে। এটা আমরা যদি বিক্রিয়ার আকারে দেখায়, তাহলে স্বাভাবিক ক্লোরোফিল কি করছে, ফোটন কণা শোষণ করছে, এটা স্বাভাবিক ক্লোরোফিল সূর্যালোক শোষণ করে সক্রিয় ক্লোরোফিল এবং ইলেকট্রন তৈরি করছে। এরপর কি হচ্ছে দেখা যাক, এই যে ইলেকট্রন যে দুটো ইলেকট্রন মূলত ফটোসিস্টেমের রিয়াকশন সেন্টার যে স্পেশাল পেয়ার অফ ক্লোরোফিল মলিকিউল সেখান থেকে যে রিলিজ হলো, নির্গত হলো, সেই ইলেকট্রনের ঘাটতি মেটানোর জন্য এই ফটোসিস্টেমের বেসের দিকে, এই যে একটা ফটোসিস্টেম, এই ফটোসিস্টেমের বেসে মূলত অক্সিজেন ইভলভিং কমপ্লেক্স বলে একটা উৎসেচক আছে। সেই উৎসেচক কি করে, এই জলের অণুকে, ক্লোরোপ্লাস্টের মধ্যে যে জল রয়েছে সেই জলকে ভেঙে দেয়, জলকে ভেঙে দিয়ে তোমার হচ্ছে অক্সিজেন তৈরি করে, বা তুমি আমরা বলতে পারি H+OH- তৈরি করে, OH- থেকে পরবর্তীকালে অক্সিজেন এবং জল তৈরি হয়। এবং তোমার হচ্ছে OH- থেকে যদি ইলেকট্রন নিয়ে নেয় তখন OH- মূলকে পরিণত হয়, এবং এই ইলেকট্রনগুলো সক্রিয় ক্লোরোফিল যেগুলো যারা ইলেকট্রন ত্যাগ করেছিল তারা সেই ইলেকট্রন নিয়ে ইলেকট্রনের ঘাটতিটা মেটায়। দেখো তাহলে কি ঘটে এখানে, জলের আলোর বিশ্লেষণ। তাহলে হচ্ছে আলোর উপস্থিতিতে জলের যে ভেঙে যাওয়া, এই যে আমরা যদি এখানে দেখি তাহলে দেখতে পাচ্ছি 4 অণু জল ভেঙে গিয়ে 4টে প্রোটন আর প্লাস 4 অণু OH- তৈরি করছে। এই যে ভাঙন, এটাকে আমরা মূলত বলবো ফটোলাইসিস। ফটো শব্দের অর্থ হলো
আলো, আলো বলতে এখানে মূলত সূর্যালোকের কথা বলা হচ্ছে। লাইসিস কথার অর্থ হলো ব্রেকডাউন বা ভেঙে যাওয়া, অর্থাৎ তাহলে তোমার হচ্ছে আলোর উপস্থিতিতে জল অণুর ভেঙে ভেঙে যাওয়ার যে পদ্ধতি সেটাকে আমরা বলবো ফটোলাইসিস। সক্রিয় ক্লোরোফিল মূলরম দ্বারা শোষিত জলের আর্দ্র বিশ্লেষণ ঘটায়, ফলে জল বিশ্লিষ্ট হয়ে অক্সিজেন উৎপন্ন করে। এখানে দেখো জল বিশ্লিষ্ট হয়ে তোমার 4H+, 4OH- তৈরি করেছে। 4OH- পরে আবার দেখো ইলেকট্রন, 4টে ইলেকট্রন, হ্যাঁ তোমার হচ্ছে 4টে ইলেকট্রন ত্যাগ করে তোমার অক্সিজেন, এবং তোমার সেখান থেকে কি তৈরি হয়েছে, এখান থেকে 2 অণু জল উৎপন্ন করেছে। বা এখানেও যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি, দেখো এখানে জল ভেঙে অক্সিজেন উৎপন্ন হয়েছে। আলোক বিক্রিয়া দশায় সূর্যালোকের প্রভাবে সক্রিয় ক্লোরোফিল দ্বারা জল অণুর হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন এ বিশ্লিষ্ট হওয়াকেই তোমার হচ্ছে ফটোলাইসিস বা আলোক বিশ্লেষণ বলে। এবার আসা যাক আলোক নির্ভর দশার অন্তিম পদার্থের সৃষ্টি। তাহলে আলোক নির্ভর দশা যে তার শেষে কি কি উৎপন্ন হচ্ছে, আমরা দেখলাম ফটোলাইসিসের ফলে কি তৈরি হচ্ছে, প্রথমে অক্সিজেন উৎপন্ন হচ্ছে, অক্সিজেন নির্গমন, জলের আর্দ্র বিশ্লেষণে সৃষ্ট OH- আয়ন ইলেকট্রন ত্যাগ করে OH মূলকে পরিণত হয়, এবং 4টি OH মূলক পরস্পর যুক্ত হয়ে 2 অণু জল এবং 1 অণু অক্সিজেন উৎপন্ন করে। এখানে দেখতে পাচ্ছি জল ভেঙে গিয়ে আমরা দেখলাম 4 অণু, হ্যাঁ তোমার হচ্ছে H+ হাইড্রোজেন, হ্যাঁ প্লাস আয়ন তৈরি করেছে, এবং 4 অণু OH- আয়ন তৈরি করেছে। এবার এই হাইড্রোজেন H+ আয়নগুলো NADP গ্রহণ করে NADPH তৈরি করে, এবং OH- সেটা ইলেকট্রন ত্যাগ করে OH মূলকে পরিণত হয়, সেই মূলক থেকে 2 অণু জল এবং 1 অণু অক্সিজেন উৎপন্ন করে। আর কি উৎপন্ন হয়, তাহলে এখানে আমরা আগের যেটা দেখলাম মূলত এখানে অক্সিজেন উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, আর এছাড়া কি উৎপন্ন হয় আমরা প্রথমেই দেখেছি, দেখো বিক্রিয়া শুরুতেই, হ্যাঁ আলোক দশায় আমরা দেখেছি প্রথমে, দেখো এখানে আলোক দশায় অক্সিজেন উৎপন্ন হয়, এটিপি তৈরি হয় এবং NADPH তৈরি হয়। তাহলে এখানে আমরা দেখলাম যে অক্সিজেন কিভাবে তৈরি হয়, তাহলে বাকি থাকলে আমাদের কি NADPH এবং ATP, সেটা আমরা কিভাবে তৈরি হয় আমরা দেখি। জলের আর্দ্র বিশ্লেষণের ফলে উৎপন্ন H+ আয়ন পাতায় উপস্থিত NADP+কে বিজারিত করে NADPH গঠন করে। এক্ষেত্রে NADP+ ইলেকট্রন গ্রাহক বা হাইড্রোজেন গ্রাহক রূপে কাজ করে বলে এটাকে আমরা হিল বিকারক বলতে পারি। বিজ্ঞানী হিল, হ্যাঁ নাম অনুসারে এই বিকারকের নাম দেওয়া হয়েছে। হ্যাঁ দেখো এখানে যে NADP+ মূলত আমরা এখানে কি ঘটে, যে ইলেকট্রন দুটি সক্রিয় ক্লোরোফিল মলিকুল ত্যাগ করেছে সেগুলি তোমার হচ্ছে কতগুলো ইলেকট্রন ট্রান্সপোর্টারের মধ্যে দিয়ে বাহিত হয়ে ফাইনালি NADP+ গ্রহণ করে। NADP+ দুটি ইলেকট্রন, একটি প্রোটন, হ্যাঁ যোগ করে যুক্ত হয়ে NADPH উৎপন্ন করে। আর কি উৎপন্ন হবে, এটিপি বা যেটাকে আমরা বলবো ফটো ফসফোরাইলেশন ও এটিপি সৃষ্টি। ফটো শব্দের অর্থ হলো, হ্যাঁ আমরা একটু আগে বললাম সূর্য, ফটো মানে আলো, আলো বলতে সূর্যালোক। আর ফসফোরাইলেশন শব্দের অর্থ হলো এডিপির সঙ্গে পিআই যুক্ত হওয়া, হ্যাঁ অর্থাৎ এটিপি তৈরি করা। হ্যাঁ তাহলে এটিপি তৈরি হওয়ার যে পদ্ধতি সেটাকে আমরা বললাম ফসফোরাইলেশন, আর তোমার হচ্ছে আলোটাকে আমরা বললাম ফটো। তাহলে ফটো লাইটের উপস্থিতিতে যদি এটিপি সিনথেসিস হয় বা এটিপি তৈরি হয়, তাহলে সেটাকে আমরা বলবো ফটোফসফোরাইলেশন। হ্যাঁ সেটা কিভাবে হয় দেখো, পাতায় উপস্থিত অ্যাডেনোসিন ডাইফসফেট যে এডিপি যেটাকে আমরা বলবো সংক্ষেপে, সূর্যালোকের উপস্থিতিতে অজৈব ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে সঙ্গে বিক্রিয়া করে উচ্চ শক্তি সম্পন্ন অ্যাডেনোসিন ট্রাইফসফেট উৎপন্ন করে। এটিপি সঙ্গে পিআই জুড়ে এটিপি সিনথেটিক নিঃসেচকের সহায়তায় এটিপি তৈরি হয়। এভাবে ফসফরাস যুক্ত এটিপি যৌগীয় সংশ্লেষের পদ্ধতিকে আমরা ফটোসিনথেটিক ফসফোরাইলেশন বা ফটোফসফোরাইলেশন বা সালোক সংশ্লেষ ফসফোরিভবন বলি। এই যে আমরা টোটাল বিক্রিয়াটা যদি আমরা আরো একবার যদি দেখে নিই, হ্যাঁ আলোক দশায় কি ঘটে, হ্যাঁ কোনখান থেকে বিক্রিয়া শুরু হয়। এখানে দেখো প্রথমে উপরে আমরা দেখতে পাচ্ছি ক্লোরোপ্লাস্টের ছবি, এই অংশগুলোকে আমরা বলবো
গ্রানা, হ্যাঁ, যেখানে থাইলাকয়েডগুলো সাজানো আছে, বাকি অংশটাকে আমরা বলবো স্ট্রোমা। এই গ্রানা অংশে মূলত আলোক বিক্রিয়া ঘটে থাকে। হ্যাঁ, আলোক বিক্রিয়ার শুরুতে কি হচ্ছে, সূর্যালোক হ্যাঁ তোমার হচ্ছে পাতায় পড়ছে, পাতার মধ্যে মেসোফিল কলাকোষের যে ক্লোরোপ্লাস্টের মধ্যে যে থাইলাকয়েড, এই প্রাচীরে থাইলাকয়েডের এইটা একটা বড় উপরে থাইলাকয়েড দেখানো আছে, এটাকে সেকশন করে কেটে দেখানো আছে। এই থাইলাকয়েডের প্রাচীরে দু রকম মূলত ফটো সিস্টেম রাখা থাকে, এটাকে আমরা বলবো ফটো সিস্টেম 2, এটাকে বলবো ফটো সিস্টেম 1। হ্যাঁ, দুটোতেই একসাথে আলো পড়ে। এবার আমরা যদি এখান থেকে আমাদের সুবিধার্থে আমরা এখান থেকে যদি দেখি, এখানে প্রথমেই দেখো সূর্যালোক পড়ছে থাইলাকয়েডের প্রাচীরে, ফটো সিস্টেমে সেই সূর্যালোক শোষণ করে থাইলাকয়েডের প্রাচীরে যে ফটো সিস্টেম, হ্যাঁ, ফটো সিস্টেমে মূলত আমরা দেখলাম বিভিন্ন রঙ্গক পদার্থ রয়েছে, ক্লোরোফিল, ক্যারোটিনয়েড, তারা আলোক শোষণ করে সেই আলোক, হ্যাঁ, সেই আলোক শক্তিটা পাঠিয়ে দিচ্ছে রিয়াকশন সেন্টারে স্পেশাল পেয়ার অফ ক্লোরোফিল মলিকিউল। স্পেশাল পেয়ার অফ ক্লোরোফিল আলোক শক্তি শোষণ করার পর উত্তেজিত হয়ে যাচ্ছে, উত্তেজনার ফলে তোমার হচ্ছে ইলেকট্রন ত্যাগ করছে, সেই ইলেকট্রনই তোমার হচ্ছে কতগুলো ইলেকট্রন বাহকের মধ্যে দিয়ে, হ্যাঁ, মূলত এই মাঝের আমরা B6F, প্লাস্টোসায়ানিন, প্লাস্টোকুইনন, হ্যাঁ, এরকম তোমার কতগুলো বাহকের মধ্যে দিয়ে ফটো সিস্টেম 1-এ প্রবেশ করছে। ফটো সিস্টেম 1 থেকে আরও কিছুটা শক্তি শোষণ করে, হ্যাঁ, এটা মূলত ফাইনালি NADP প্লাসের কাছে ইলেকট্রন জোড়া যাচ্ছে। NADP প্লাস দুটি ইলেকট্রন এবং একটি প্রোটন গ্রহণ করে NADPH উৎপন্ন করছে। তাহলে এই গেল তোমার হচ্ছে আলোক শোষণ করার পর ইলেকট্রনের প্রবাহটা। তাহলে এই যে ইলেকট্রন জোড়া ক্লোরোফিল, হ্যাঁ, তোমার স্পেশাল পেয়ার অফ ক্লোরোফিল থেকে নির্গত হলো, সেই ইলেকট্রনের ঘাটতি মেটানোর জন্য ফটো সিস্টেম 2 এর বেসে, হ্যাঁ, অক্সিজেন ইভলভিং কমপ্লেক্স বলে একটা কমপ্লেক্স রয়েছে। সেই কমপ্লেক্স কি করবে, জলকে ভেঙে দেবে, এটাকেই আমরা বলবো ফটোলাইসিস। তার ফলে কি তৈরি হবে, হাফ অনু অক্সিজেন, দুটি প্রোটন এবং দুটি ইলেকট্রন। এই ইলেকট্রন দুটি স্পেশাল পেয়ার অফ ক্লোরোফিল নিয়ে যে দুটো ইলেকট্রন প্রথমে ত্যাগ করেছিল, সেই ত্যাগের ঘাটতিটা মেটাবে। তাহলে এইভাবে যদি প্রসেসটা কন্টিনিউ চলতে থাকে, তাহলে কি হবে, জলের আলো পড়বে, আলো পড়ার পরেই তোমার হচ্ছে ক্লোরোফিল মলিকিউল যেটা রিয়াকশন সেন্টারে রয়েছে, তারা ইলেকট্রন ত্যাগ করবে, সেই ইলেকট্রনের ঘাটতি জলকে বিশ্লেষিত করে বা ফটোলাইসিসের মাধ্যমে, হ্যাঁ, সেই ঘাটতি মেটাবে। ফটোলাইসিসের ফলে অক্সিজেন তৈরি হবে, সেই অক্সিজেন পাতার পত্ররন্ধ্র দিয়ে বাই প্রোডাক্ট হিসাবে বেরিয়ে যাবে, পরিবেশে নির্গত হবে, এবং এই ইলেকট্রন দুটি প্রবাহিত হয়ে ফাইনালি গ্রহণ করবে NADP প্লাস, এবং আরও একটি প্রোটন নিয়ে NADPH তৈরি করবে। তাহলে আমরা আলোক বিক্রিয়ার প্রোডাক্ট কি পেলাম, এখানে অক্সিজেন, NADPH। এবার আরও একটা জিনিস আসা যাক, এই ইলেকট্রন ফ্লো হওয়ার সময় কতগুলি প্রোটন, হ্যাঁ, তোমার থাইলাকয়েডের বাইরে, থাইলাকয়েডগুলো ঠিক এই অংশ আছে, তার বাইরে মানে স্ট্রোমা অংশ থেকে কতগুলি প্রোটন এই ভিতরে প্রবেশ করবে। ভিতরে প্রবেশ করার ফলে, হ্যাঁ, কত প্রোটনের ঘনত্বটা থাইলাকয়েডের ভিতরে অর্থাৎ লুমেন অংশে যদি আমরা লক্ষ্য করি, প্রোটনের ঘনত্বটা অনেকটা বেড়ে যাবে। এই প্রোটনের ঘনত্ব যদি ভিতরে বেড়ে যায়, তাহলে বাইরের সাপেক্ষে ভিতরে পিএইচ এবং আধান, এই দুটোর একটি পার্থক্য ঘটবে। এই দুটোকে আমরা একত্রে বলবো প্রোটন মোটিভ ফোর্স। এই ফোর্সটাকে কাজে লাগিয়ে এই প্রোটনগুলো কি হবে, থাইলাকয়েডের প্রাচীরে যে উপস্থিত আমরা CF0F1 কমপ্লেক্স, এই কমপ্লেক্সের মধ্যে দিয়ে প্রোটনগুলো যখন, হ্যাঁ, বেরিয়ে যাবে প্রোটন মোটিভ ফোর্সের জন্য, হ্যাঁ, তখন সেই প্রোটন মোটিভ ফোর্সটাকে কাজে লাগিয়ে ADP এবং PI যুক্ত হয়ে ATP তৈরি করবে, এবং এই পদ্ধতিটাকে আমরা বলবো ফটোফসফোরাইলেশন। তাহলে লাইভ রিঅ্যাকশনে কি ঘটলো, আলোক শোষণের ফলে ক্লোরোফিল সক্রিয় হলো, সক্রিয় ক্লোরোফিল ইলেকট্রন ত্যাগ করলো, সেই ইলেকট্রনের ঘাটতি মেটানোর জন্য জলকে বিশ্লিষ্ট করে দিল, যেটাকে আমরা বললাম ফটোলাইসিস। জল বিশ্লিষ্ট হওয়ার পর তোমার হচ্ছে অক্সিজেন উৎপন্ন হলো, অক্সিজেন পরিবেশে নির্গত হলো, পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয়ে ফাইনালি অ্যাকসেপ্ট করলো NADP প্লাস, এবং তৈরি হলো NADPH, এবং ইলেকট্রন প্রবাহের জন্য কতগুলো প্রোটন ভিতরে প্রবেশ করলো, তার জন্য তৈরি হলো প্রোটন মোটিভ ফোর্স। সেই ফোর্সটাকে কাজে লাগিয়ে ADP সঙ্গে PI জুড়ে তৈরি হলো ATP, যেটাকে আমরা বললাম ফটোফসফোরাইলেশন।
তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, আলোক দশার শেষে অক্সিজেন উৎপন্ন হলো, NADPH উৎপন্ন হলো এবং ATP তৈরি হলো। অন্ধকার দশাতেই এই NADPH এবং ATP এই দুটো মূলত দরকার, অর্থাৎ আলোক নিরপেক্ষ দশার পরেই যেটা আমরা দেখবো সেটা ক্ষেত্রে NADPH এবং ATP, হ্যাঁ এটা প্রয়োজন, অক্সিজেনটা প্রয়োজন নয়, বাই প্রোডাক্ট হিসাবে পরিবেশের নির্ভর থাকে। এবার আসা যাক আলোক নিরপেক্ষ দশা বা কার্বন বিক্রিয়া। এই পর্যায়ে ওই যে আমরা দেখলাম আলোক দশায় NADPH এবং ATP-তে আবদ্ধ শক্তি ব্যবহৃত হয় এবং কার্বন ডাইঅক্সাইডের কার্বন বিজারিত হয়ে শর্করা উৎপন্ন হয়। দেখো তাহলে এখানে কার্বন নামটা কেন এসছে, এই যে কার্বন ডাইঅক্সাইডের কার্বনটা বিজারিত হয়ে এই দশায় শর্করা উৎপন্ন হয় এবং শর্করা উৎপন্নের জন্য যে শক্তি দরকার সেটা NADPH এবং ATP কাছ থেকে পেয়ে থাকে। আলোর প্রয়োজন হয় না বলে এই দশাকে আগে অন্ধকার বিক্রিয়াও বলা হতো। হ্যাঁ, কিন্তু পরোক্ষভাবে আলো না প্রত্যক্ষভাবে কিন্তু প্রত্যক্ষভাবে আলো না লাগলেও আলোক দশায় উৎপন্ন যে পদার্থ মূলত NADPH এবং ATP পদার্থের উপস্থিতির উপর নির্ভর তোমার হচ্ছে বিক্রিয়াগুলি নির্ভর করে বলে বর্তমানে এই দশাকে আলোক নিরপেক্ষ দশা বলা হয়। আবার যেহেতু এই বিক্রিয়া কার্বন ডাইঅক্সাইডের কার্বন পরমাণু জৈব যৌগে আবদ্ধ হয় বলে তাই এই পর্যায়ের আর একটা নাম হচ্ছে কার্বন বিক্রিয়া। তাহলে কি নাম পেলাম, আলোক নিরপেক্ষ দশা, কার্বন এখানে আবদ্ধ হচ্ছে বলে কার্বন বিক্রিয়া, এবং আরো একটা আমরা এই দশার নাম জানবো বিজ্ঞানী ব্ল্যাকম্যান এই পর্যায়ে বিক্রিয়াগুলি লক্ষ্য করেন বলে এখানে ব্ল্যাকম্যান বিক্রিয়া বলা হয়। এবার আসা যাক আলোক নিরপেক্ষ দশা বা কার্বন বিক্রিয়া সংগঠনের স্থান কোথায় ঘটে। হ্যাঁ, আমরা আজকে দেখলাম যে এই দশা ক্লোরোপ্লাস্টের স্টোমা অংশে ঘটে। এই যে ক্লোরোপ্লাস্ট এর মধ্যে যে স্টোমা অংশ এটাকে এই অংশে মূলত ঘটে। হ্যাঁ, এর সাথে সাথে আমরা একটা অ্যানিমেশনের মধ্যে দিয়ে পাতার বিভিন্ন অংশগুলি আরো একবার ভালো করে আমরা দেখে নেব। এই যে উদ্ভিদ আমরা দেখতে পাচ্ছি, উদ্ভিদের পাতার মধ্যে তোমার হচ্ছে কি রয়েছে, পাতার মধ্যে আমরা দেখেছি মেসোফিল কলাকস এবং উপরে নিচে এপিডার্মিস, এগুলো আরো একটু এবং এপিডার্মিসের মধ্যে যে রন্ধ্র সেগুলোকে আমরা পত্ররন্ধ্র বলি, সেগুলোকে আমরা আর একটু ভিডিওর মধ্যে বা অ্যানিমেশনের মধ্যে দিয়ে দেখবো ডিটেলসে। এই যে আমরা দেখতে পাচ্ছি পাতার এই অংশটা এপিডার্মিস, তার মধ্যে যে ছিদ্র, এই ছিদ্রটাকে আমরা কি বলবো পত্ররন্ধ্র, তার পাশে এগুলোকে আমরা বলবো গার্ড সেল। হ্যাঁ, এবার পত্ররন্ধ্রের ভিতরে যদি আমরা প্রবেশ করি অর্থাৎ পাতার ভিতরে দেখি, এর মধ্যে রয়েছে এগুলো সব মেসোফিল কলাকোষ, এবং মেসোফিল কলাকোষের মধ্যে একটা কোষকে যদি আমরা দেখি তার মধ্যে ক্লোরোপ্লাস্ট আমরা দেখতে পাবো। এখানে অনেক মেসোফিল কলাকোষ দেখছি, তার মাঝে দেখো যে কোনো একটা কোষকে যদি আমরা বড় করে দেখি এর মাঝে আমরা কি দেখতে পাচ্ছি, বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলো আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি এদের মধ্যে মূলত আমরা দেখবো যে ক্লোরোপ্লাস্ট যে অংশে মূলত সালোক সংশ্লেষ প্রক্রিয়া ঘটে থাকে। এখানে বিভিন্ন অঙ্গাণু, এগুলো সাইটোস্কেলেটন, এইটাকে আমরা বলবো ক্লোরোপ্লাস্ট। একক পর্দা ঘেরা যে অঙ্গাণু আমরা করেছি এইগুলোকে আমরা বলবো গ্রানা। এই যে গ্রানা আর এই ফাঁকা অংশটাকে বলবো আমরা স্ট্রোমা। এই গ্রানার যে প্রাচীর সেটাকে আমরা আর একটু বিষয়টা যদি দেখি, তাহলে এই গ্রানার এই প্রাচীরের অংশে আমরা দেখবো বিভিন্ন ফটোসিস্টেম রয়েছে, ফটোসিস্টেম 2, ফটোসিস্টেম 1, B6F এবং CF0F1 কমপ্লেক্স। এই যে ঘুরছে যে অংশগুলো এগুলোকে বলবো আমরা CF0F1 কমপ্লেক্স বা ATP সিনথেটেজ। যে অংশটা ADP সঙ্গে PI জুড়ে ATP তৈরি হলো সেই অংশটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখানে কি দেখলাম, পাতার মধ্যে যে মেসোফিল কলাকোষ তার মধ্যে একটা কোষের মধ্যে বিভিন্ন অঙ্গাণুর পাশাপাশি মূলত আমরা ক্লোরোপ্লাস্ট দেখলাম, ক্লোরোপ্লাস্টের মধ্যে স্ট্রোমা এবং যে গ্রানা অংশ, সেটা এই স্ট্রোমা অংশেই মূলত আমাদের আলোক নিরপেক্ষ যে দশা সেটা ঘটে থাকে। আর আলোক দশা যেটা সেটা আমাদের এই গ্রানার প্রাচীরে এর মধ্যে বিভিন্ন যে ফটোসিস্টেম সেগুলোর মধ্যে ঘটে।
এবার আসা যাক আলোক নিরপেক্ষ দশার ধাপগুলি। আমরা আলোক দশা যেটা ছিল সেখানে আমরা যে ধাপগুলো দেখেছিলাম সে পাশাপাশি এটাও কতগুলো ধাপে আমরা বিভক্ত করে নেবো আমাদের সুবিধার্থে। দেখো প্রথমে কি ঘটে, কার্বন ডাই অক্সাইডের স্থিতিকরণ ও পিজিএ সংশ্লেষ। কেলভিন চক্রের বা এই আলোক নিরপেক্ষ দশাটাকে আমরা কেলভিন চক্র বলতে পারি, যেহেতু বিজ্ঞানী কেলভিনের নাম অনুসারে তিনি প্রথম এই চক্রটি পর্যবেক্ষণ করে। কেলভিন চক্রের প্রথম ধাপে কার্বন ডাই অক্সাইড গ্যাস রুবিস্কো নামক একটা উৎসেচক, আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা উৎসেচক, যেটা প্ল্যান্টের মধ্যে পাওয়া যায় সবচেয়ে বেশি যে প্রোটিন তার মধ্যে রুবিস্কো হচ্ছে সবচেয়ে বেশি পাওয়া যায় প্রোটিন জাতীয় একটা উৎসেচক, যেটাকে আমরা রুবিস্কো, এর পুরো নাম রাইবিউলোজ 1,5-বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। এটা আমাদের পরীক্ষার সময় পড়ে থাকে, নামটা খুব পুরো নামটা জানা আমাদের দরকার। রাইবিউলোজ 1,5-বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। এই উৎসেচকের দুটি অ্যাক্টিভিটি রয়েছে, একটা কার্বক্সিলেজ, যখন কার্বন ডাই অক্সাইড রাইবিউলোজ 1,5-বিসফসফেটের সঙ্গে যুক্ত হয় তখন অ্যাক্টিভিটিটাকে আমরা বলবো কার্বক্সিলেজ। অনেক সময় ফটো রেসপিরেশন বলে আমরা ক্লাস 11-এ গিয়ে পড়বো, দেখবো যে এই অক্সিজেনের যে অ্যাক্টিভিটি সেটা তখন কাজ করছে, যেটাকে আমরা তখন C2 সাইকেল বা ফটো রেসপিরেশন বলে থাকি। তাহলে এখানে কি ঘটছে, কেলভিন চক্রের প্রথম ধাপে CO2 গ্যাস রুবিস্কো উৎসেচকের সহায়তায় রাইবিউলোজ 1,5-বিসফসফেট নামক 5 কার্বন যুক্ত যে শর্করা বা শর্করা যৌগের সঙ্গে যুক্ত হয়ে ফসফোগ্লিসারিক অ্যাসিড বা পিজিএ, যেটাকে সংক্ষেপে আমরা বললাম পিজিএ, পি মানে হচ্ছে ফসফো, জি গ্লিসারিক, এই অ্যাসিড উৎপন্ন করে। এই বিক্রিয়ায় আমাদের CO2 স্থিতিকরণ ঘটে। এই বিক্রিয়ার মাধ্যমেই বায়ুমণ্ডল থেকে পাতায় কার্বন ডাই অক্সাইড যেটা পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে প্রবেশ করে সেটা রাইবিউলোজ 1,5-বিসফসফেটের সঙ্গে যুক্ত হয়ে তোমার হচ্ছে পিজিএ ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে এবং এই বিক্রিয়ায় সহায়ককারী যে উৎসেচক তার নাম হলো রুবিস্কো। এই যে পিজিএ তোমার হচ্ছে সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ, এই পর্যায়ে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড থেকে কোষস্থ যৌগে কার্বন অঙ্গীভূত হয়, তাই এই বিক্রিয়াকে আমরা আরেকটা বলতে পারি অঙ্গার আত্মীকরণ। অঙ্গার শব্দের অর্থ হলো কার্বন এবং আত্মীকরণ মানে হচ্ছে এখানে অঙ্গীভূত হওয়া বা মিশে যাওয়া। এখানে দেখা চক্রটা দেখানো আছে কেলভিন চক্র। তার প্রথম এখান থেকে যদি আমরা ধরি, এটা হলো রাইবিউলোজ 1,5-বিসফসফেট, তার সাথে কার্বন ডাই অক্সাইড CO2 যুক্ত হয়ে এই যে যৌগটা তৈরি করেছে এটাকে আমরা বলবো ফসফোগ্লিসারিক অ্যাসিড। এর পরের ধাপে কি ঘটবে দেখো, ফসফোগ্লিসারিক অ্যাসিডের বিজারণ এবং ফসফোগ্লিসারালডিহাইড গঠন। আমরা জানবো যে অ্যাসিডকে যদি বিজারিত করা হয় তাহলে মূলত অ্যালডিহাইড উৎপন্ন হয়, এখানেও ঠিক তাই হবে। এরপর পিজিএ যেটা প্রথমেই তৈরি হলো ফসফোগ্লিসারিক অ্যাসিড, আলোক দশায় উৎপন্ন এটিপি এবং NADPH এর ব্যবহার করে ফসফোগ্লিসারালডিহাইড উৎপন্ন করে, সঙ্গে ATP আর NADP মুক্ত হয়। ঠিক দেখো নিচে বিক্রিয়াটা দেখি আমাদের সুবিধার্থে। এখানে প্রথমেই আমরা কি করেছি, 6 অণু কার্বন ডাই অক্সাইড নিয়েছি, 6 অণু NADPH নিয়েছি, 6 অণু কার্বন ডাই অক্সাইড এবং 6 অণু রাইবিউলোজ 1,5-বিসফসফেট নিয়েছি এবং উৎপন্ন হয়েছে প্রথমেই যেটা 12 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে এখানে 12 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড, 12 অণু ATP ও 12 অণু NADPH এর সহায়তায় আমরা কি তৈরি করছে, 12 অণু ফসফোগ্লিসারালডিহাইড, 12 অণু NADP+, 12 অণু ATP এবং 12। এরপর আসবো আমরা RUBP-র পুনরুৎপাদন। আমরা প্রথমেই দেখলাম যে বিক্রিয়ার শুরুতেই 6 অণু RUBP এবং 6 অণু কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে 12 অণু পিজিএ উৎপন্ন করেছে। এই 12 অণু পিজিএ ATPর সহায়তায়, 12 অণু ATP ও 12 অণু NADPH এর সহায়তায়
12 অণু পিজিএলডি অর্থাৎ ফসফোগ্লিসারাইড উৎপন্ন করেছে। এই 12 অণু পিজিএলডির মধ্যে 10 অণু পুনরায় 1,5 বিসফসফেট রাইবিউলোজ 1,5 বিসফসফেট উৎপন্ন করে এবং বাকি থাকলো যে 2 অণু ফসফোগ্লিসারাইড, সেই 2 অণু ফসফোগ্লিসারাইড গ্লুকোজ উৎপন্ন করে। অর্থাৎ তাহলে কি হলো, 12 অণু পিজিএলডি উৎপন্ন হলে তার 10 অণু অর্থাৎ তোমার হচ্ছে 6 ভাগের 5 ভাগ, 5-এর 6 অংশ কতগুলি অন্তর্বর্তী বিক্রিয়া দ্বারা পুনরায় রাইবিউলোজ বিসফসফেট উৎপন্ন করে। এভাবে চক্রাকারে আরইউবিপি উৎপাদনকে কেলভিন চক্র বলে। যে 12 অণু পিজিএলডি সেখান থেকে তোমার 6 অণু আরইউবিপি উৎপন্ন করছে এবং তোমার হচ্ছে কেলভিন চক্রের তোমার হচ্ছে পুনরুৎপাদন করছে। এই 12 অণুর মধ্যে বাকি 10 অণু থাকবে, বাকি 2 অণু থাকবে, সেটা মূলত গ্লুকোজ উৎপন্ন করবে। শর্করা সংশ্লেষক, আলোক নিরপেক্ষ বিক্রিয়ার শেষ ধাপে শর্করা সংশ্লেষণ তোমার হচ্ছে বিক্রিয়াগুলি ঘটে। কেলভিন চক্রে উৎপন্ন 12 অণু পিজিএলডির মাত্র 2 অণু অর্থাৎ 1/6 অংশ ব্যবহার করে 1 অণু গ্লুকোজ জাতীয় শর্করা উৎপন্ন হয়। এই 2 অণু পিজিএলডি থেকে 1 অণু গ্লুকোজ উৎপন্ন হচ্ছে। এবার কি হবে দেখো, উৎপন্ন গ্লুকোজের অধিকাংশ ফ্লোয়েম কলার মাধ্যমে উদ্ভিদের বিভিন্ন কলাকোষে পৌঁছে যায়। অতিরিক্ত গ্লুকোজ শ্বেতসারে পরিণত হয় এবং ভবিষ্যতের জন্য অ্যামাইলোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টের আমরা একটা ভাগ জানি, লিউকোপ্লাস্ট বর্ণহীন যে প্লাস্ট, ক্লোরোপ্লাস্ট না, লিউকোপ্লাস্টের বর্ণহীন প্লাস্টিককে আমরা লিউকোপ্লাস্টিক বলি। তার একটা ভাগ হলো অ্যামাইলোপ্লাস্ট, যেটা শর্করা মূলত শর্করা সঞ্চয় করে। সেই অ্যামাইলোপ্লাস্টে তোমার হচ্ছে স্টার্চ ভবিষ্যতের জন্য সঞ্চিত থাকে। এখানে দেখো এই পাতার মেসোফিলগুলোয় যে অন্ধকার দশায় যে গ্লুকোজ উৎপন্ন হয়েছে সেটা মূলত এই যে ফ্লোয়েমের মাধ্যমে মূলত সুক্রোজ রূপে পরিবাহিত হয়, বিভিন্ন অংশে যায়, অতিরিক্ত শর্করা স্টার্চ রূপে অ্যামাইলোপ্লাস্টে সঞ্চিত থাকে। এই যে বিক্রিয়াটা তাহলে আমরা আলোক নিরপেক্ষ দশার যে বিক্রিয়া সেটা আরো একবার আমরা বা কেলভিন চক্রটাকে আমরা একবার দেখে নিই। প্রথমে কি করলো, 6 অণু আরইউবিপি অর্থাৎ রাইবিউলোজ 1,5 বিসফসফেট এবং 6 অণু কার্বন ডাইঅক্সাইড রুবিস্কো উৎসেচকের সহায়তায় 12 অণু ফসফোগ্লিসারেট অর্থাৎ ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করলো। এই 12 অণু 3-ফসফোগ্লিসারেট বা 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড 12টি এটিপির সহায়তায় 12 অণু 1,3 বিসফসফোগ্লিসারেট তৈরি করলো। 12 অণু 1,3 বিসফসফোগ্লিসারেট 12 অণু NADPH এর দ্বারা বিচারিত হয়ে 12 অণু গ্লিসারঅ্যালডিহাইড উৎপন্ন করলো। 12 অণু গ্লিসারঅ্যালডিহাইডের মধ্যে 10 অণু পুনরুৎপাদনের মাধ্যমে, রিজেনারেশনের মাধ্যমে তোমার হচ্ছে 6 অণু আরইউবিপি অর্থাৎ 6 অণু রাইবিউলোজ 1,5 বিসফসফেট উৎপন্ন করলো। বাকি 12 অণুর যে 10 অণু ফসফোগ্লিসারঅ্যালডিহাইড সেটি বিভিন্ন বিক্রিয়ার মধ্যে দিয়ে শর্করা বা গ্লুকোজ উৎপন্ন করে। গ্লুকোজ থেকে আবার কখনো ফ্রুক্টোজ উৎপন্ন করতে পারে, ফ্রুক্টোজ গ্লুকোজ মিলে সুক্রোজ উৎপন্ন করে, সেটা মূলত ফ্লোয়েমের মাধ্যমে পরিবাহিত হয়। এই ছিল তাহলে মূলত অন্ধকার দশা বা আমরা বলতে পারি আলোক নিরপেক্ষ দশা। এবার আমরা দেখো টোটাল ফটোসিনথেসিসটা আরো একবার দেখে নেবো এই অ্যানিমেশনের মধ্যে দিয়ে। দেখো কার্বন ডাইঅক্সাইড, জল এবং সৌরশক্তির কাজে লাগিয়ে এখানে গ্লুকোজ জাতীয় খাবার উৎপন্ন হচ্ছে। এটাই সালোক সংশ্লেষের এবং এর পাশাপাশি বাই প্রোডাক্ট হিসাবে অক্সিজেন উৎপন্ন হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, যেটা মূলত উৎপন্ন হয়ে থাকে। এরপর আমরা দেখছি সূর্য আগত যে আলোক রশ্মি তার ওয়েভ এবং হচ্ছে ফোটন কণা সেগুলো পাতায় পড়ছে। সূর্যালোক অর্থাৎ সূর্যালোক উদ্ভিদের সবুজ অংশটা পাতায় পড়ছে। এবার সূর্য থেকে যে আলোক রশ্মি আসে তার মধ্যে আমরা আগের ভিডিওতে দেখেছিলাম কেবলমাত্র যে
ভিজিবল লাইট সেটি এসে পৌঁছায়, তাদের মধ্যে মূলত এই অংশটা নীল বেগুনি এবং লাল কমলা লাল এই অংশে সালোক সংশ্লেষটা বেশি হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি ফোটন কণা পাতার মধ্যে পড়ছে। এর মধ্যে সবুজ দেখো আলো, দৃশ্যমান যে আলো তার মধ্যে সবুজ যে রশ্মি সেগুলো একটু শোষিত হয় না, যার জন্য পাতার রং সবুজ দেখায়। লাল আর নীলের ম্যাক্সিমামটাই শোষিত হয়। এর মধ্যে আমরা দেখছি পাতার মধ্যে যে মেসোফিল কলাকোষ, তার মধ্যে মূলত আমরা দেখবো যে ক্লোরোপ্লাস্ট যে অঙ্গাণু, সেখানে সালোক সংশ্লেষ ঘটে থাকে। সেটাকে যদি আমরা আরো বড় করে দেখি তাকে ক্লোরোপ্লাস্ট, তার মধ্যে এই ফাঁকা অংশটাকে বলো ভিতরের, সেটাকে আমরা বললো স্ট্রোমা, আর এগুলো বললো গ্রানা। গ্রানা অংশে আমরা দেখলাম আলোক দশা ঘটে, স্ট্রোমা অংশে অন্ধকার দশা ঘটে, অন্ধকার দশা বা আলোক নিরপেক্ষ দশা ঘটে থাকে। এই থাইলাকয়েডের প্রাচীরে আমরা আগে অ্যানিমেশনেও দেখলাম, এর মধ্যে রয়েছে মূলত বিভিন্ন ফটো সিস্টেম এবং যেগুলো সূর্যালোক শোষণ করে এবং জলকে ভেঙে অক্সিজেন উৎপন্ন করে। এডিপি এর সঙ্গে পিআই যদি এটিপি তৈরি করে এবং এনএডিপিএইচ তৈরি করে। এই সূর্যালোক এসে পড়ছে ফটো সিস্টেমে, ফটো সিস্টেম 2 বলতে পারি, এটা হলো ফটো সিস্টেম 1। এদের মধ্যেই যে এই ফটো সিস্টেমগুলোর মধ্যে বিভিন্ন রকম যে রঙ্গপথ সেগুলো উপস্থিত থাকে। এরপর দেখো এই সূর্যালোক শোষণ করার পর ক্লোরোফিল থেকে, ক্লোরোফিল এক্সাইটেড উত্তেজিত হবে এবং ক্লোরোফিল থেকে আমরা দেখতে পাবো ইলেকট্রন নির্গত হবে। এই যে ক্লোরোফিল উত্তেজিত হয়ে ইলেকট্রন নির্গত করলো, এই ইলেকট্রনই মূলত এই থাইলাকয়েডের যে প্রাচীর তার মধ্যে যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা চেন রয়েছে তার মধ্যে দিয়ে প্রবাহিত হবে। এই যে তোমার ফটো সিস্টেম 2 থেকে B6 1 যাচ্ছে ক্যারিয়ার মলিকুলের মধ্যে দিয়ে ইলেকট্রন দুটি, এবং সেই ইলেকট্রন আরও একটা ক্যারিয়ার মলিকুলের মধ্যে দিয়ে তোমার ফটো সিস্টেম 1 প্রবেশ করবে। এই যে তোমার ইলেকট্রন, এই ইলেকট্রন যে দুটো ছাড়লো সেই ঘাটতি মেটানোর জন্য আমরা দেখবো ফটো সিস্টেম 2 এর বেশি অক্সিজেন ইনভলভিং কমপ্লেক্স, যে জলের মলিকিউল সেটাকে ভেঙে দেবে, যেটাকে আমরা কি বললাম ফটোলাইসিস, যেটাকে বললাম। ফটোলাইসিসের ফলে আমরা দেখছি এখানে হাফ অণু অক্সিজেন হয়েছে, 2 অণু জল ভাঙলে 1 অণু অক্সিজেন উৎপন্ন হচ্ছে, 2টো ইলেকট্রন উৎপন্ন হচ্ছে, 2টো প্রোটন। এই ইলেকট্রনগুলোই এই বাহকের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ফাইনালি তোমার যাবে কার কাছে, এনএডিপির কাছে। এনএডিপি প্লাসের কাছে যাবে, দেখতে পাবো। এই যে এনএডিপির কাছে যাবে এবং এখানে যে প্রোটন সঞ্চয় হয়েছে ইলেকট্রন ফ্লো হওয়ার জন্য বা জলের আন্তঃ বিশ্লেষণের ফলে সেটাকে প্রোটন মোটিভ ফোর্স তৈরি করবে, সেটাকে কাজে লাগিয়ে এটিপি তৈরি হবে। এই যে ইলেকট্রন ফটো সিস্টেম 2 কাছ থেকে ফটো সিস্টেম 1 পৌঁছালো, ফটো সিস্টেম 1 থেকে এনএডিপি রিডাক্টেজ উৎসেচকের সহায়তায় তোমার এটা এনএডিপি কে দেবে, যার ফলে এনএডিপি প্লাস কে দেবে, যার ফলে এনএডিপিএইচ উৎপন্ন হবে। তাহলে এটাকে আবার দেখানো হচ্ছে জল ভাঙছে, অক্সিজেন উৎপন্ন হচ্ছে, ইলেকট্রন প্রবাহের ফলে এনএডিপিএইচ তৈরি হচ্ছে এবং এখানে প্রোটন মোটিভ ফোর্স উৎপন্ন হওয়ার জন্য এটিপি তৈরি হচ্ছে। তাহলে এই ছিল মূলত তোমাদের আলোক দশার যে বিক্রিয়াগুলো, এইগুলোই ঘটে থাকে। এবং আলোক দশায় আমরা দেখতে পাচ্ছি এনএডিপিএইচ উৎপন্ন হচ্ছে, এটিপি উৎপন্ন হচ্ছে এবং অক্সিজেন উৎপন্ন হচ্ছে। এনএডিপিএইচ এটিপি অক্সিজেন উৎপন্ন হচ্ছে, অক্সিজেনটা পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে। এবার অন্ধকার দশায় আলোক দশায় উৎপন্ন এনএডিপিএইচ এবং এটিপিকে কাজে লাগিয়ে কি করবে, তোমার বিক্রিয়াগুলো ঘটবে। দেখো প্রথমেই আমরা দেখবো 6 অণু আরইউবিপি অর্থাৎ রাইবোলোজ 1,5 বিসফসফেটের সঙ্গে 6 অণু কার্বন ডাইঅক্সাইড জুড়ে তোমার রুবিস কোষেচকের সহায়তায় 12 অণু পিজি অর্থাৎ ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়েছে। 3 কার্বন যুক্ত তোমার 12 অণু তোমার ফসফোগ্লিসারিক গ্লিসারিক অ্যাসিড বা পিজিএ উৎপন্ন হচ্ছে, সেটা বিজারিত হচ্ছে প্রথমে এটিপি দিয়ে 3 ফসফোগ্লিসারাইড থেকে 1,3 বিসফসফোগ্লিসারাইড, সেখান থেকে বিজারিত হয়ে 3 ফসফোগ্লিসারাইলডিহাইড 12 অণু উৎপন্ন হয়।
12 অণুর মধ্যে 10 অণু, এই কতগুলো ধাপের মধ্যে দিয়ে পুনরায় 6 অণু রাইবোজ 1,5 বিসফসফেট উৎপন্ন করে, আর বাকি যে 2 অণু সেটি গ্লুকোজ উৎপন্ন করে। তাহলে এই ছিল মোটামুটি আলোক দশা এবং অন্ধকার দশা যে সামারি বলতে পারি সেটা। যে গ্লুকোজ উৎপন্ন হলো, এই গ্লুকোজ থেকে সুক্রোজ আকারে পরিবাহিত হয়ে এবং স্টার্চ আকারে উদ্ভিদে সঞ্চিত থাকে। এবার আসা যাক সালোক সংশ্লেষের তাৎপর্য। প্রথমত সালোক সংশ্লেষ কি করে? সৌরশক্তি আবদ্ধকরণ এবং স্থিতিশক্তিতে তার রূপান্তর। আমরা দেখলাম জীবজগতের সমস্ত শক্তির উৎস হলো, আমরা জানি যে জীবজগতের সমস্ত শক্তির উৎস হলো সূর্য। সূর্য থেকে আগত আলোক শক্তি সালোক সংশ্লেষ পদ্ধতির সময় রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এবং এটিপি এনএডিপিএইচ অণুর মধ্যে আবদ্ধ হয়। পরবর্তী ধাপে আমরা দেখলাম সেই এনএডিপিএইচ এবং এটিপি কাজে লাগিয়ে শর্করা উৎপন্ন হয়। সেই শক্তি স্থিতিশক্তি হিসাবে রূপান্তরিত হয়ে সঞ্চিত থাকে। উদ্ভিদ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে এই শক্তি অন্যান্য প্রাণী জীবদেহে প্রবাহিত হয়, ফলে ওই সকল জীব নিজ নিজ জৈবনিক কার্য সম্পাদন করতে সক্ষম হয়। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আমরা দেখলাম সূর্যের আলোর মধ্যে যে শক্তি সৌরশক্তি শর্করার মধ্যে রাসায়নিক শক্তি রূপে আবদ্ধ হচ্ছে এবং সেই শক্তি খাদ্যের মাধ্যমে বিভিন্ন উদ্ভিদ থেকে বা অর্থাৎ উৎপাদক থেকে খাদকের এবং বিয়োজকের মধ্যে স্থানান্তরিত হচ্ছে। এরপর দেখো খাদ্যের উৎস। জীবজগতে মূলত সবুজ উদ্ভিদরা সালোক সংশ্লেষ পদ্ধতিতে নিজ দেহে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে। এই শর্করা উদ্ভিদ খাদ্যরূপে শর্করাকে উদ্ভিদ খাদ্যরূপে ব্যবহার করে। প্রাণী ও অন্যান্য সমস্ত জীব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই খাদ্য গ্রহণ করে ও বেঁচে থাকে। আমরা দেখছি এখানে উৎপাদকরা খাবার তৈরি করছে, সেটাকে তৃণভোজী অর্থাৎ যে প্রাথমিক শ্রেণীর খাদক তারা খাচ্ছে, তৃণভোজীদেরকে আবার মাংসাশী অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর খাদকরা খাচ্ছে, সেখান থেকে আবার সর্বভূক তৃতীয় শ্রেণীর খাদকরা খাচ্ছে। এইভাবেই সালোক সংশ্লেষ প্রক্রিয়া উৎপন্ন যে শর্করা বা শক্তি সালোক সংশ্লেষ প্রক্রিয়া উৎপন্ন খাদ্য বিভিন্ন স্তরে জীবেদের মধ্যে ছড়িয়ে পড়ছে। এরপর দেখো আমরা দেখলাম সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আলোক দশায় বাই প্রোডাক্ট হিসাবে অক্সিজেন উৎপন্ন হয়, যেটা বায়ুমণ্ডলে, এবং অন্ধকার দশায় আমরা দেখলাম বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয়ে শর্করা উৎপন্ন হচ্ছে। এর ফলে কি হচ্ছে? বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্য বজায় থাকে। এবং তাছাড়া আরও আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড একটা গ্রিন হাউস গ্যাস, যেটা বিশ্ব উষ্ণায়ন ঘটিয়ে নানা বিপর্যয় ঘটাতে পারে। তাহলে সেই গ্যাসটার পরিমাণটা বায়ুমণ্ডল থেকে কমিয়ে দিচ্ছে এই প্রক্রিয়ায়। এখানে দেখো সালোক সংশ্লেষ প্রক্রিয়া অক্সিজেন উৎপন্ন হচ্ছে, সেটা বায়ুমণ্ডলে যাচ্ছে, সেখান থেকে শ্বসনের জন্য অন্যান্য জীবেরা সেখানটা দিচ্ছে, শ্বসনের ফলে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড আবার সালোক সংশ্লেষ প্রক্রিয়া উদ্ভিদ নিচ্ছে। এইভাবে যে বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা করছে। এছাড়া দেখো মানব সভ্যতার অগ্রগতিতে কি ভূমিকা। উদ্ভিদ থেকে প্রাপ্ত বিভিন্ন প্রকার ব্যবহার্য সামগ্রীর উৎস হলো সালোক সংশ্লেষ। তুলো, রেয়ন, ফিল্ম, সেলোফেন, কাগজ শিল্পে ব্যবহৃত বাঁশ, এগুলোর উপাদানই হলো সেলুলোজ, যেটা বহু শর্করা, যা প্রকৃতপক্ষে সালোক সংশ্লেষ জাত জটিল যৌগ। এই সালোক সংশ্লেষের ফলেই দেখো মূলত এইগুলো আমরা পাচ্ছি। তাহলে এই ছিল সালোক সংশ্লেষের তাৎপর্য। তাহলে সালোক সংশ্লেষ সম্পর্কিত যে তথ্য এতটুকু। এই সম্বন্ধে কোনো কোশ্চেন থাকলে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব।